আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ইন্টারফ্রন্ট এইচএসসি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে। আজকে তোমাদের হচ্ছে বীর আবু সাইদ ব্যাচের মেডিকেল ব্যাচের ক্লাস আমি নেব। সাথে আছে মেডিকেল সৌরভ, এমএজি ওসমানী মেডিকেল কলেজ বেশ প্রথম বর্ষ। আজকে তোমাদেরকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার। তোমাদের হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়। তো চলো শুরু করা যাক। তো আমাদের যেসব পদার্থের মধ্যে মনে করো যে ভৌত রাশিগুলো পরিমাপ করি আমরা, হ্যাঁ, ভৌত অবস্থাগুলো আমরা পরিমাপ করি, এই ভৌত অবস্থাগুলোকে কি বলি আমরা? রাশি বলি। হ্যাঁ, তো এই রাশিগুলোর মধ্যে আমাদের আছে, রাশিগুলা হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আজকে টপিকটা হচ্ছে আমাদের এই ভেক্টর রাশি আর স্কেলার রাশি নিয়ে। হ্যাঁ, তো এখন স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি তোমরা ইউটিসিতে জেনে এসেছো। তো আমি তারপরে আবার বলি, স্কেলার রাশি হচ্ছে যেই রাশিটা শুধুমাত্র মান প্রয়োজন হয়, অর্থাৎ যে রাশিটাকে প্রকাশ করতে শুধুমাত্র মান বলে দিলেই হয়ে যায়। যেমন আমি বলতে পারি দৈর্ঘ্যের, যদি আমরা বলি একটা রুমের দৈর্ঘ্য, হ্যাঁ, লেন্থ যদি আমরা বলি 50 মিটার, তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে জাস্ট একটা মান বললেই হয়ে যাচ্ছে, যে দৈর্ঘ্যটা কোন দিকে বা কিভাবে আছে এটা আমরা না বললে হচ্ছে। হ্যাঁ, আর ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে কি, এই ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে যে রাশিটাকে প্রকাশ করতে মান এবং হচ্ছে দিক, দুইটাই বলে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। যেমন আমরা উদাহরণ দিতে পারি ত্বরণ। ত্বরণটা কি আসলে তোমরা পড়ে আসলো প্রতিবিদ্যা চক্র বা এইচএসসিতে পড়ে আসছো। ত্বরণটা হচ্ছে a equal to e minus u by t ছিল ফর্মুলা। তার মানে হচ্ছে বেগ বাই সময়। হ্যাঁ, অর্থাৎ প্রতি একক সময়ে যত বেগ সে প্রাপ্ত হবে বা বেগের পরিবর্তন হবে সেটা হচ্ছে ত্বরণ। অর্থাৎ এখানে এই ত্বরণকে প্রকাশ করতে গেলে তুমি তোমাকে বলে দিতে হবে যে মনে করো ত্বরণের হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন তোমাকে বলে দিতে হবে এটা আসলে কোন দিকে, হ্যাঁ, কোন দিকে সে ক্রিয়া করতেছে এটা বলে দিতে হবে। এটাই হচ্ছে ভেক্টর রাশি। এখন আমাদের মেডিকেলে তো এভাবে এলাবোরেট করে প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে হচ্ছে কোনগুলা ভেক্টর রাশি, কোনগুলা নিচের কোনটি স্কেলার রাশি, এরকম প্রশ্ন আসবে। তো আমরা একটা টেকনিকের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব, মানে মনে রাখার চেষ্টা করব, কি ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, দেখো টেকনিকটা হচ্ছে ছন্দ মাঝে রাখবো। সব মৎস্য, সব মৎস্য কি করে, সব মৎস্যকন্যা ইন্টারফেরন্সে পড়ে। কিভাবে এটা? এটা হচ্ছে তোমার সবগুলো হচ্ছে এখানে ভেক্টর রাশি। কিছু এক্সেপশন আমি বলে দিব এখানে। এই সদে কি আসবে? সদে আসবে হচ্ছে সকল বল, সকল বল। এই ভৌত রাশির মধ্যে যতগুলো রাশি পাবা বলের রাশি, যেমন মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তারপরে তুমি বলবা তড়িৎ বল, তারপরে আছে চৌম্বক বল, হ্যাঁ, তারপরে ঘাত বল, হ্যাঁ, বলের ঘাত, এগুলো সবগুলোই হবে কি আমাদের ভেক্টর রাশি হবে। সবগুলো কি হবে? ভেক্টর রাশি হবে। তারপর হচ্ছে সকল বেগ, বেগ যে একটু আগে দেখলাম, সকল বেগই হচ্ছে কি ভেক্টর রাশি। যেমন বলতে পারো তুমি কৌণিক বেগ, প্রান্তিক বেগ, তাৎক্ষণিক বেগ, হ্যাঁ, এগুলো সবগুলাই কি ভেক্টর রাশি। তারপরে বলবো তুমি সকল ভ্রামক। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, বড় না এক্সেপশনাল কিছু আছে। হ্যাঁ, এখানে ব্যতিক্রম হচ্ছে সকল ভ্রামকই ভেক্টর রাশি, তবে এক্সেপ্ট একটা ছাড়া। মনে রাখবা একটা ছাড়া, সেটা কি? এটা হচ্ছে জড়তার ভ্রামক। নিউটনিয়ান বলবিদ্যাতে তোমরা এটা পড়ে থাকবা, যে জড়তার ভ্রামক এটা হচ্ছে স্কেলার রাশি। সে ভেক্টর রাশি না, সে হচ্ছে স্কেলার রাশি। এটা মাথায় রাখতে হবে। তোমরা এটা স্পেশালি মাথায় রাখবে যে সকল ভ্রামকই ভেক্টর রাশি, কিন্তু জড়তার ভ্রামক স্কেলার রাশি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই সব দিয়ে আমরা বলে ফেললাম সকল বল, সকল বেগ, সকল ভ্রামক, হ্যাঁ, এক্সেপ্ট শুধুমাত্র জড়তার ভ্রামক।
এখন ম দিয়ে হচ্ছে মন্দন, আসলে মন্দনটাও তোমার হচ্ছে ত্বরণের মধ্যে পড়ে যাবে। ত্বরণটা আমরা বলবো মন্দন। তারপরে হচ্ছে তুমি বলবা এই যে ত দিয়ে ত্বরণ, একটু আগে দেখলাম উদাহরণ দেখছি যে ত্বরণটাও ভেক্টর রাশি, মন্দন ত্বরণ। তারপরে হচ্ছে উদ্দেশ্য দিয়ে বলবা সরণ। সরণ আর দূরত্ব কিন্তু এক নয়, হ্যাঁ? দূরত্ব আর সরণকে তোমরা ইয়া করে ফেলো না, টেস্ট লাগাই ফেলো না। এই দূরত্ব কিন্তু স্কেলার রাশি, যেটা আমি একটু আগে বলছি দৈর্ঘ্যের কথা, হ্যাঁ? এগুলো হচ্ছে 50 মিটার বা 30 মিটার, এগুলো হচ্ছে স্কেলার রাশি। কিন্তু দূরত্ব যখন একটা দিক বলে দিব, মনে করো উত্তর দিকে 30 মিটার যাও, তখন তোমার সেটা হবে কি সরণ। তো স্যার আছে। তারপর হচ্ছে কর্ণা দিয়ে আমরা কি মনে রাখবো, কর্ণা দিয়ে হচ্ছে ক্রস গুণফল। ক্রস গুণফলটা আমরা দেখব পরে, যে ভেক্টরের ক্রস গুণ দুইটা গুণফল আছে, ক্রস গুণফল এবং কি এবং হচ্ছে ডট গুণফল, হ্যাঁ? এই ক্রস গুণফল তারপর হচ্ছে এই ক দিয়ে বলতে পারবো আমরা কালার দিয়ে লিখি কার্ভ। দেখবো তুমি কার্ভ পাবা, হ্যাঁ? কার্ভ পরে আমরা পড়বো কার্ভ জিনিসটা কি। কার্ভ তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, কার্ভ গ্রেডিয়েন্ট, কার্ভ গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে এই ন্যা দিয়ে হচ্ছে কন্যা, যেটা এই ন্যা দিয়ে মনে রাখবা ন্যাবলা। ন্যাবলাও একটা ভেক্টর রাশি, ন্যাবলা, ন্যাবলাটা কি ভেক্টর রাশি। তারপরে এইখান থেকে মনে রাখবা তিনটা জিনিস পরে দিয়ে, এখানে হচ্ছে প্রাবল্য, তারপর হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান, আরেকটা হচ্ছে আমাদের পীড়ন। পীড়নটা আসলে চাপের বলতে পারবো, একটা চাপের ইকুইভ্যালেন্ট, বাট চাপটা কিন্তু ভেক্টর রাশি নয়, এটা মাথায় রাখবে। পীড়নটা চাপের ইকুইভ্যালেন্ট বলতে পারো, বাট এই চাপ কিন্তু স্কেলার রাশি, হ্যাঁ? আচ্ছা, তাহলে পীড়ন, পৃষ্ঠটান, প্রাবল্য এগুলো সবগুলোই কি ভেক্টর রাশি। এই টেকনিকটার মাধ্যমে আমরা ভেক্টর রাশি মনে রাখতে পারলেই কি করব, বাকিগুলো কি হবে স্কেলার রাশি হবে। আচ্ছা, এখন আমরা পরেরটা বুঝব। এখন দেখবা হচ্ছে ভেক্টর রাশির কিছু ধর্ম আছে, এই যে আমরা বলে ফেলছি অলরেডি যে ভেক্টর রাশির মান এবং দিক উভয় লাগে, হ্যাঁ, ভেক্টর রাশি প্রকাশ করতে। তারপর হচ্ছে মনে করো দুইটা ভেক্টর যখন হ্যাঁ সমান হতে হবে, তখন হচ্ছে তোমার ভেক্টরটাকে কি হতে হবে, মনে করো দুইটা ভেক্টর সমান লিখলাম, মনে করো এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর লিখলাম, তখন তোমাকে মাথায় রাখতে হবে এ ভেক্টরের মান এবং দিক দুইটাই সেম হতে হবে, তাহলেই কি হবে এই ভেক্টর দুইটা সমান হবে। তারপরে হচ্ছে ভেক্টরের কিছু যোজন বিয়োজন আছে। ভেক্টরের যোজন বিয়োজনের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে নরমাল যোগ বিয়োগ যেভাবে করো, মনে করো যোজন দিবা, হ্যাঁ, একটা প্রশ্নতে মনে করো বিভিন্ন এমসিকিউ তো শর্টকাট এগুলোই ম্যাথগুলোই আসে। মনে করো ওয়াই ক্যাপ প্লাস জেড ক্যাপ প্লাস 3 ক্যাপ দিবে, আবার হচ্ছে মনে করো বি ভেক্টর দিবা, হ্যাঁ, 3 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ 4 k ক্যাপ। তো বললো যে যোজন বিয়োজন করো, যোজন নরমালি কি করবা, এই সবগুলাই কি যোগ বিয়োগ করবা। যেমন যোগ যদি বলে তখন বলবা 3 আর 2 5 i ক্যাপ দিবা, তারপরে 5 আর 1 6, এভাবে করলেই হয়ে যাবে। আচ্ছা, তো ভেক্টর রাশির ধর্মগুলা আমরা যে পিডিএফ দিব ওইগুলাতে একটু দেখে ফেলবা, তাহলেই হবে। আর ভেক্টর রাশির গুণফলের ক্ষেত্রে, হ্যাঁ, গুণফলের ক্ষেত্রে দেখবা যে এ এবং বি ভেক্টর দুইটা যদি নরমালি আমরা কি দেখি, যদি কোনো একটা নরমাল সংখ্যা বলি স্কেলার রাশির ক্ষেত্রে মনে করো 3 ইনটু, হ্যাঁ, স্কেলার রাশি মনে করো এটা দুইটা স্কেলার রাশি আছে, দুইটা স্কেলার রাশি সমান 0 তখনই লিখতে পারবো যখন হচ্ছে তোমার এই দুইটা রাশি যে কোনো একটা বা দুইটাই শূন্য যদি হয়। যেমন মনে করো শূন্য কখন লিখতে পারবো, যখন তুমি a ইনটু b ইজ ইকুয়াল টু শূন্য কখন লিখতে পারবো, হয় b যদি 0 হয় অথবা a যদি 0 হয়, অথবা দুইটাই যদি 0 হয় তবে তুমি গুণফলের 0 লিখতে পারবে। বাট এখানে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে একটু উল্টা, উল্টা বলতে একটু ব্যতিক্রম আছে। জিনিসটা হচ্ছে তোমার a ভেক্টর এবং b ভেক্টরে যখন তুমি ভেক্টরের ক্ষেত্রে গুণ ক্রস গুণন এবং বা ডট গুণন দেখবা, তুমি দেখবা যে এখানে a অথবা b কে দুইটার যে কোনো একটা 0 হলে তো অবশ্যই 0 হবে,
বিশেষ ক্ষেত্রে আবার জিরো হয়ও না। বাট যখন তুমি দেখবা যে দুইটাই মানে রাশিগুলো জিরো না হওয়া সত্ত্বেও এখানে কি পাবা, শূন্য পেতে পারো গুণফলটা। কিভাবে আমি দেখাচ্ছি তোমাকে, একটু পরেই দেখাচ্ছি। গুণফলের ক্ষেত্রে আমি আসবো। তো স্কেলার রাশি আর ভেক্টর রাশির ক্ষেত্রে আশা করি এখন আর প্রবলেম হবে না। এখন আমরা ভেক্টরের কয়েকটা প্রকারভেদ দেখব। হ্যাঁ, বইয়ে অনেকগুলো প্রকারভেদ আছে, তো দেখি চলো। প্রথমেই জানতে হবে যে আয়ত একক ভেক্টর আসলে কি। আয়ত একক ভেক্টর হচ্ছে তোমার, আমরা যে এই যে একটু আগে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ দিয়ে লিখছি, হ্যাঁ, প্রকাশ করলাম একটা ভেক্টরকে। তো এই আই জে কে আমাদের থ্রি ডাইমেনশন যেটা আছে, মনে করে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটা অক্ষ দিয়ে থাকে। আমরা যে থ্রি ডাইমেনশনাল একটা কল্পনা চিন্তা করি, তাহলে কল্পনা যদি করি তাহলে এই তিনটা অক্ষের, হ্যাঁ, মনে করি এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর এবং ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর, জেড অক্ষের দিকে আরেকটা একক ভেক্টর, মোট তিনটা একক ভেক্টর তিনটা অক্ষে তোমার হচ্ছে বিবেচনা করা হয়। এগুলো হচ্ছে আই হচ্ছে এক্স অক্ষে এবং জে হচ্ছে ওয়াই অক্ষে এবং কে হচ্ছে জেড অক্ষে। তো এই তিনটাকে মূলত বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। এখন আছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি? যে অবস্থান ভেক্টরটা মনে করি যে আমরা একটা রেফারেন্স ফ্রেম আঁকলাম, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এবং তুমি মনে করো এই ফ্রেমের মধ্যেই একটা বিন্দু নিলা, একটা পয়েন্ট নিলা। হ্যাঁ, এই পয়েন্টটাতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের তুলনায় কি পরিমাণ সরে আছে বা হচ্ছে কি অবস্থানে আছে, হ্যাঁ, কতটুকু দূরত্বে আছে, এই পুরা সিস্টেমটাই হচ্ছে কি অবস্থান ভেক্টর। অর্থাৎ একটা পয়েন্ট হচ্ছে তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের আকারে যদি প্রকাশ করো, আর যে অবস্থানটা ক্রিয়েট হবে সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এবং অবস্থান ভেক্টরটিকে আরেকটা ভেক্টর বলা যায়, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর দুটো কি, এখান থেকে তেমন একটা প্রশ্ন আসবে না, এরকমই প্রশ্ন আসবে। তো এখানে আরো কয়েকটা ভেক্টর আছে, যেমন হচ্ছে তোমার সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর কি, যে যখন দুইটা ভেক্টর, মনে করো একটা এ ভেক্টর আমরা রাখলাম, মনে করো একটা ভেক্টর এরকম আছে, হ্যাঁ, আর মান মনে করো 5i কিউ। আরেকটা ভেক্টর মনে করো বি ভেক্টর আছে, সেটা মনে করো একই দিকে আছে বাট তার মানটা একটু বড়, 7i কিউ। এই যে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, এই i কিউ থেকে আমরা বুঝলাম যে একই দিকে আছে, হ্যাঁ, একই দিকে ক্রিয়া করতেছে, বাট তাদের মান কিন্তু সমান হয়, মান কিন্তু সমান হয়। তাহলে তারা দুইজন এ এবং বি ভেক্টরগুলো পরস্পরের কি ভেক্টর, সদৃশ ভেক্টর। আর অসদৃশ ভেক্টর যদি আমরা বলি, তাহলে বলবো যে এই যে মনে করো আরেকটা ভেক্টর বিপরীত দিকে আঁকলাম, মনে করো -7i কিউ, 7 না, আমরা মনে করো নিলাম হচ্ছে 5i কিউ। এই 5, হ্যাঁ, 5i কিউ এবং এই 7i কিউ, এই দুটা পরস্পরের অসদৃশ ভেক্টর। আবার আমি আরেকটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে এখানে আরো কয়েকটা টাইপ আছে, যেমন বিপরীত ভেক্টর আছে, বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। সেটা কি? সেটা হচ্ছে মান সমান, দুইটার মান কিন্তু সমান। হ্যাঁ, মনে করো এই যে এ ভেক্টর আর সি ভেক্টর, এগুলোর মান দেখো 5 5ই আছে, বাট তাদের যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা থাকবে ঠিক অপোজিট, অর্থাৎ 180 ডিগ্রি করে থাকবে। সেটা কি? এটা হচ্ছে আমাদের ঋণ ভেক্টর বা বিপরীত ভেক্টর। মানে এ আর সি হচ্ছে ঋণ ভেক্টর বা বিপরীত ভেক্টর, ঠিক আছে? তারপরে আরো কিছু ভেক্টর আছে এখানে, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরগুলো কি, যে যে ভেক্টরের পাদবিন্দু, মনে করো পাদবিন্দু বলতে কোনটা, এই যে এটা, হ্যাঁ, সরি এটা, হ্যাঁ, এই পাদবিন্দুটা নির্দিষ্ট না, মানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় না। এই যে আমরা একটা টিক চিহ্ন দিয়ে এটাকে নির্দিষ্ট করে ফেলছি, বাট এটা নির্দিষ্ট থাকে না। এরকম সীমাবদ্ধ ভেক্টর, এগুলো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে সঠিক ভেক্টরটা ইম্পর্টেন্ট আছে। সঠিক ভেক্টরটা কি? যে ভেক্টরের, সঠিক ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের মান শূন্য নয়, মানে এর মান কখনোই শূন্য হতে পারে না। শূন্য না হলে তাকে সঠিক ভেক্টর বলবে, আর শূন্য হলে তাকে কি বলবে? শূন্য ভেক্টর বা হচ্ছে নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। যদি মান শূন্য হয় তাহলে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হবে। সমান ভেক্টর কখন হবে? এই যে আমরা বললাম এই 5i কে, তো এটা কিন্তু সমান ভেক্টর আমরা দেখে ফেলছি যে কখন সমান হবে, দুইটা ভেক্টর মান এবং দিক সেম হতে হবে। মনে করো আরেকটা ভেক্টর আছে এই ভেক্টর,
5 আইকন, তাহলে এটা বি ভেক্টর আর ই এ ভেক্টর দুইটা হচ্ছে সমান। ওকে, তারপরে মনে করো আছে কি সমরেখীয়, তারপরে সমতলীয় ভেক্টর আছে। সমরেখীয় ভেক্টর কি, যে সমরেখীয় ভেক্টর হচ্ছে হ্যাঁ একাধিক সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর বলতে আমি কি বলেছিলাম, সদৃশ ভেক্টর, অর্থাৎ একই দিক ক্রিয়া করবে। তো তারা যদি একমুখী বা বিপরীত দিকে হয় তাহলে তাদেরকে আমরা বলবো সমরেখীয় ভেক্টর। অর্থাৎ এই যে 5 i ক্যাপ 7 i ক্যাপ তারপর -5 i ক্যাপ এবং 5 i ক্যাপ, এই সবগুলাই কি সমরেখীয় ভেক্টর, অর্থাৎ একই রেখায় অবস্থিত, সেটা হোক বিপরীত দিক হোক একই দিক, তারা একই রেখায় অবস্থিত হলে সেটাকে বলবো আমরা সমরেখীয় ভেক্টর। সমতুল্য কখন বলবো, যখন একটা, যখন মনে করো x y মানে তল বরাবর সমান থাকবে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাকে আমরা বলবো সমতুল্য ভেক্টর, সমতুল্য ভেক্টর। আরেকটা আছে তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরটা কি, একক ভেক্টরটা হচ্ছে কোন একটা ভেক্টরকে যদি মনে করো একটা ভেক্টর a ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটাকে যদি তুমি তার পরম মান দিয়ে ভাগ করো, হ্যাঁ, তাহলে যে ভেক্টরটা পাবা সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। তো এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন আসলে আমাদের ভেক্টরের আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর। এখন এইখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় এদের উদাহরণটা তার হচ্ছে বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, পোলার ভেক্টর কারা, হ্যাঁ পোলার ভেক্টর হচ্ছে যারা হচ্ছে তোমার ঘূর্ণনের সাথে সংযুক্ত হয়, যে ভেক্টরগুলো ঘূর্ণনের সাথে মানে ঘুরে না আর কি, এরকম ঘূর্ণনের সাথে সংযুক্ত নয়, এগুলো হচ্ছে পোলার ভেক্টর, মানে একটা সরলরেখা টাইপ যেগুলো। তো এগুলোর উদাহরণ কোনগুলো মনে রাখবা, সেগুলো হচ্ছে বল ত্বরণ এগুলো আর কি। এর থেকে ভালো হচ্ছে তোমার অক্ষীয় ভেক্টরগুলো তুমি যদি মনে রাখো তাহলে দেখবা বিপরীত গুলাই কি হবে, পোলার ভেক্টর। তো অক্ষীয় মনে রাখা ইজি, কারণ অক্ষীয়গুলো হচ্ছে ঘূর্ণনের সাথে মানে সংযুক্ত আর কি, ঘূর্ণন হয়। অক্ষীয়গুলা শর্টকাটটা হচ্ছে অক্ষীয় সবগুলাইতেই তুমি কৌণিক শব্দটা পাবা, যেমন কৌণিক বল, কৌণিক ত্বরণ, হ্যাঁ কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, এই সবগুলোই হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টরে কি থাকবে, কৌণিক থাকবে, এবং এগুলো হচ্ছে দিক স্ফুট নিয়ম মেনে চলবে, স্ফুট নিয়ম মেনে চলবে, দিক স্ফুট নিয়ম মেনে চলবে। বাট ঘূর্ণন যেহেতু হয় না, কি বলে পোলার ভেক্টরে যেহেতু ঘূর্ণন হয় না, সেহেতু কি হয়, তারা দিক স্ফুট নিয়ম মেনে চলে না। তো উদাহরণ জাস্ট উদাহরণগুলো বললেই হবে যে অক্ষীয় কারা, অক্ষীয় হচ্ছে কৌণিক, যেগুলো কৌণিক শব্দটা থাকবে, আর পোলার কারা বাকিগুলো মানে ধরো অপোজিট যেগুলো কৌণিক শব্দ থাকবে না, যেমন বল ত্বরণ ভরবেগ, হ্যাঁ জাস্ট ভরবেগ, জাস্ট বল ত্বরণ এগুলো। এই ছিল একটা টপিক। এখন নেক্সট টপিকে আমরা যাই। এখন আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি, যোজন বিয়োজন, বন্টন সূত্র এগুলো। এখন একটা প্রশ্ন আসে মেডিকেলে, ম্যাক্সিমামটা দেখা যায় প্রশ্ন আসতে দেখা যায়, সেটা হচ্ছে ভেক্টরের যোজন সূত্র। হ্যাঁ, ভেক্টরের যোজন সূত্র আছে 5 ধরনের। তো প্রশ্নটা কিভাবে আসে, যেমন মনে করো নিজের কোনটি ভেক্টরের যোজন সূত্র নয়, এরকম করে প্রশ্ন আসতে পারে। তো ভেক্টরের 5টা সূত্র আছে, 5টা যোজন সূত্র, যেটা সেকশন বইতে লেখা আছে। এক নম্বর হচ্ছে সামুদ্রিক সূত্র, সামুদ্রিক সূত্র। তারপরে হচ্ছে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। তারপরে হচ্ছে তোমার বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। আর হচ্ছে উপাংশ সূত্র এবং হচ্ছে সাধারণ সূত্র। এখানে প্রথমে লিখতে বলেছি সাধারণ সূত্র, সাধারণ সূত্র, আর সামুদ্রিক সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং হচ্ছে উপাংশ সূত্র। সো এগুলা মনে রাখতে হবে, এখন এগুলা থেকে প্রশ্ন আসে। তাহলে কি সাধারণ সূত্র, সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং উপাংশ সূত্র। এখন আমরা চলে যাব হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমে। আরেকটা বিষয় আছে যে
এখানে বন্টন সূত্র কোনটা, বিনিময় সূত্র কোনটা, এগুলো পরীক্ষা আসে। বন্টন সূত্র, বন্টন, বিনিময়, আর হচ্ছে কি সংযোজন সূত্র। ইজি, খুবই ইজি, মাথায় রাখতে হবে আর কি। বন্টন সূত্রটা কি, মনে করো m ইন্টু p প্লাস q আছে, তো এটা আমি পাইছিলাম, এটা হচ্ছে তোমার বন্টন হয়ে যাবে। কিভাবে বন্টন হবে, এই যে m ইন্টু p ভেক্টর প্লাস m ইন্টু q ভেক্টর, এটা হচ্ছে বন্টন সূত্র। বিনিময় সূত্র কোনটা, মনে করো p প্লাস q ভেক্টর লেখা আছে, এটা কি হবে q ভেক্টর প্লাস p ভেক্টর, এই বন্টন সূত্র না। সংযোজন সূত্রটা কি, সংযোজন সূত্রটা হচ্ছে, সরি এটা ভুল হয়েছে, সংযোজন সূত্রটা আমরা এটা লিখেছি। প্রথম যেটা ছিল এটা হচ্ছে সংযোজন সূত্র, 2 নম্বর যেটা ছিল। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে বিনিময় সূত্র। এটা হচ্ছে p প্লাস q ইকুয়াল টু q প্লাস 3, এটা সংযোজন সূত্র। আর বিনিময় সূত্রটা হচ্ছে p প্লাস q, মনে করো ভেবে একটা ব্র্যাকেট দিয়ে মনে করো আর একটা করতে হবে। তো এখন কি হবে জানো, এটা হচ্ছে, এটাকে আমরা লিখতে পারবো p প্লাস q প্লাস আর এভাবে লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের কি বিনিময় সূত্র। তো এই দুটা, এই তিনটা জিনিস তো দেখে নিবা। আমি ব্যস্ত হয়ে গেলে, আমি ব্যস্ত হয়ে গেছিলাম, তাহলে দেখলাম। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাবো হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু টার্মে চলে যাবো। এখন আমরা চলে যাবো ভেক্টরে, বলছিলাম না ভেক্টরের দুইটা গুণন হয়, একটা হচ্ছে ক্রস গুণন আর একটা হচ্ছে ডট গুণন। ডট এবং ক্রস। ডট গুণনটা কিভাবে হয়, মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং b ভেক্টর একটা দেওয়া আছে, এটা হচ্ছে মনে করো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, মাইনাস b মাইনাস ইনটু 2। এখন আমাদেরকে এখন, তোমরা অবশ্য এইচএস টা পড়ে আসছো, তারপর আমি একটু লিখে দিই। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যদি বলে যে ডট গুণন কত হবে, প্রশ্ন যদি আসে এরকম, তখন কিভাবে আনসার করবে, জাস্ট তুমি কি করবা, এই যে 3 এর সহগ, 2 এর সহগ, i এর যে সহগগুলো আছে এই সহগগুলোকে গুণ দিবা, তারপর এই প্লাস আছে, প্লাস থাকলে প্লাস লিখবা, এখানে যদি গুণ করে মাইনাস আছে মাইনাস লিখবা। দেখো আমরা করি যদি 3 into 2 মানে হচ্ছে 6, এবারে লিখে দিই 3 গুণ 6 প্লাস, দেখো 3 একে 3, তার মানে এখানে প্লাসই আসতেছে আমাদের, প্লাস প্লাস 3। তারপরে দেখো এখানে মাইনাস 2 আছে, তাহলে 4 into -2 যদি আমরা বলি তাহলে -8, তাহলে কি হলো, এটা 6 আর 3 9 -8 1, তাহলে এটার ডট গুণফল কত 1, আসলে আমরা পার পাই গেছি। এখন আসো ক্রস গুণফল করি আমরা, এটা ক্রস। আচ্ছা, কিছু ক্রাইটেরিয়া দেখে নিই এখানে। ক্রাইটেরিয়া বলতে যে মনে করো এই a ডট b, যেটা এটার আরেকটা ফর্মুলা তো আছে, সেটা হচ্ছে ab cos থিটা। ab cos থিটা বলতে a এবং b এর এই থিটাটা কি, থিটাটা হচ্ছে a এবং b এর মধ্যবর্তী কোণ। মনে করো এবার a ভেক্টর একটা দিলাম আর আমাদের b ভেক্টর, এই মাঝখানে যে কোণটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে আমাদের থিটা। এখন আমরা a ডট b সমান হচ্ছে 1 পেয়ে গেছি। এখন আমরা এটা পেয়ে গেছি না, এখন দেখো আমরা চাইলে কিন্তু থিটার মানটা বের করে ফেলতে পারি। কিভাবে বের করবো আমরা, এখন যেহেতু আমরা বানিয়ে দিছি, প্রশ্নে এত টাফ আসবে না। আচ্ছা,
এর মানটা আমরা কিভাবে বের করব? এর মানটা এটা হচ্ছে কোনো একটা ভেক্টরের মান বের করতে গেলে জাস্ট মানটা বের করতে গেলে এটার পরম মান নিবা, সেটা রুট ওভার অফ এই তিনটা সহগের স্কয়ার করে যোগ করে দেব, তিনটা সহগের স্কয়ার করে যোগ করে দেব। তাহলে আমাদের এখানে কি আসছে দেখো, i এর সহগ কত? 3 স্কয়ার প্লাস 1 আছে 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা কত আসছে? রুট ওভার 3 আর 1 4 সরি 9 আর 1 10 10 8 16 26 আসছে। আবার বি এর ক্ষেত্রে যদি আমি বলি, জাস্ট মানগুলো দেখানোর জন্য, এই টেকনিকগুলো দেখানোর জন্য, প্রসেসটা কিভাবে করবা এটা দেখানোর জন্য আমরা এখন করতেছি। আমি তো ম্যানুয়ালি লিখছি মানগুলো। দেখো 2 স্কয়ার, তারপরে হচ্ছে 3 স্কয়ার, কি বললাম -2 হোল স্কয়ার, এটা হোল স্কয়ার -1 না দিলে হবে, তারপরে দেখানোর জন্য এই মনে রাখতে পারো। 4 9 13 আর হচ্ছে 4 কত 17। এখন আমরা এই এ বি মান পেয়ে গেছি, আবার এ রুট বি যেটা এটার মান কিন্তু পেয়ে গেছি 1 ইকুয়াল টু আমরা বলতে পারি রুট ওভার 17। তোমাদেরকে এত টাফ দিবে না, মানে মুখে পড়া যায় এমন অঙ্কই দিবে। হ্যাঁ, তো আমি যেহেতু র্যান্ডমলি নিয়েছি সেই জন্য আর কি এরকম আছে। আর এখানে ক্রস দেবে, এখন কি তুমি পারবা না যদি তোমাকে মনে করো এই পুরোটার মান মনে করো থিটাটা কিভাবে বের করবা? এই যে cos ইনভার্স, এটা এদিকে চলে আসবে 1/√17 ইনটু √26। যদি এই মানটা মানে এরকম দিবে না মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, এই মানটা মনে করো এই আমাদের জানা মানগুলো দিয়ে দিবে। এবং মনে করো cos 60 ডিগ্রি মান কত? হাফ। হ্যাঁ, তো মনে করো এখানে 1 আছে আর এখানে 2 থাকবে আর কি, ক্যালকুলেশন করে একটা 2 আসবে। মনে করো মানে প্রশ্নগুলো ওইভাবেই অ্যারেঞ্জ করা হবে, আমি তো র্যান্ডমলি নিছি এই জন্য এরকম হয়েছে। তো তখন তুমি দেখবা যে cos ইনভার্স হাফ যখন বলবা তাহলে কোনটা পেয়ে যাবা? 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডট গুণন। এখন আমরা ক্রস গুণন দেখব, এটা দিয়ে আমরা ক্রস গুণন দেখে দেবো। ক্রস গুণনটা দেখো, ক্রস গুণনটা কিভাবে হয়? ক্রস গুণন থেকে তেমন একটা প্রশ্ন আসে না আসলে, প্রশ্নের মধ্যে লিখে রাখলাম যেরকম হয় কিভাবে করে। আই কে জে কে 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 তিনটাকে তুমি লিখে দিবা আগে, তারপরে সবগুলো এখানে বসানো 3, তারপরে জেটি 1 4, তারপরে হচ্ছে 2 3 -2 দেখে একটা মিনিট এগুলো একটা আসে কিনা একটু দেখি। এগুলো তেমন একটা আসে না, আসলে হচ্ছে তোমার মানগুলো আসতে হবে। যেমন মানগুলো কিভাবে, তুমি এই যে একটু আগে এ এর মান বের করছি, হ্যাঁ √17, তারপর বি এর মান বের করছি √26, তখন তুমি থিটার মানটা দিয়ে অনেক সময় দেওয়া থাকবে, তখন বলবে যে থিটার মান 60 হলে এ বি এ cos বি এর মানটা কত? মানটা হবে কি এ cos বি সমান হচ্ছে আমার এ বি sin থিটা, এখানে যদি একটা গ্যাপ আছে এটাই। তো এই এ বি sin থিটা দিয়ে তুমি এ এর মান তো জেনে ফেললা, বি এর মানও জানো, 60 ডিগ্রি বলে দিলাম, এইভাবে তুমি একটা মান বের করতে হবে। এখন আসলে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কিভাবে আমরা লব্ধি নির্ণয় করব। লব্ধি থেকে অনেক প্রশ্ন আসে। আচ্ছা, আরেকটা টপিক এখানে মিস করছি, সেটা আমি বলে দিই যে কখন এ ডট বি ইকুয়ালটি যদি যদি শূন্য হয়, হ্যাঁ, বা কখন শূন্য হয়, তোমরা একটা দুইটা ভেক্টর পরস্পর কত ডিগ্রিতে থাকলে তার মানটা যেটা এটা শূন্য আসবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। কিভাবে এটা আসলো? এই যে আমরা বলছিলাম না এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি cos থিটা, এই থিটার জায়গায় তুমি যদি 90 ডিগ্রি বসাও তাহলে কিন্তু আমাদের চলে আসবে কি 0, আর cos 90 মান কত 0।
তো এই হিসেবে আমরা a ডট b ইকুয়াল টু 0 তুলতে পারি। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে কখন দুইটা ভেক্টর শূন্য হবে, দুইটা ভেক্টরের ডট গুণফল কখন শূন্য হবে, যখন দুইটা ভেক্টর কি হবে লম্বভাবে থাকবে পরস্পর, তখন সেটা মানটা কি হবে, তার মান ডট গুণের মান শূন্য হবে। আবার ক্রস গুণের ক্ষেত্রে যদি তুমি বলো তখন যেটা ক্রস গুণ শূন্য হবে বা কি ক্রাইটেরিয়াতে আমরা উত্তরকে বলছি a b sin θ। এখন sin কত ডিগ্রির মান শূন্য, sin 0 ডিগ্রির মান শূন্য। অর্থাৎ আমরা যদি বলি যে a এবং b, হ্যাঁ, বা দুইটা ভেক্টর যখন সমান্তরালে থাকে তখন তাদের ক্রস গুণফল শূন্য হবে। তাহলে এটাকে আমরা ভুল বললাম না সঠিক বললাম? অবশ্যই আমাদের রুলসে কিন্তু এটা মেনে বিবেচনা করি, ঠিক আছে, এটা মেনে চলে। তো এটা মনে রাখবো, অনেক সময় সুবিধা। এখন আমরা লব্ধি কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। মনে করো জাস্ট সূত্রটা দেখবো। মনে করো p একটা ভেক্টর, q আর একটা ভেক্টর, হ্যাঁ, আর লব্ধিটা কি হবে, লব্ধিটা হবে q ভেক্টরের লব্ধি হবে, লব্ধি r হবে, r এর মানটা আমরা এখানে নিয়ে নেব। সেটা হচ্ছে লগার অফ p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos alpha। মনে করো তোমাকে দিয়ে দেওয়া হলো যে একটা ভেক্টরের মান হচ্ছে 7 আর একটা ভেক্টরের মান 5 এবং তাদের অ্যাঙ্গেল মনে করো দেওয়া আছে 60 ডিগ্রি, হ্যাঁ। তখন তুমি এটা তোমাকে যদি প্রশ্ন করে যে লব্ধির মান কত হবে, তুমি ডাইরেক্ট বসাই দিবা 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 7 ইনটু 5 ইনটু cos 60 ডিগ্রি। cos 60 এর মান কত, হাফ। এই দুটো কাটা 7 5 35, আবার 49 প্লাস 25 প্লাস 35 দিয়ে রোধবার করে যত আসবে এটি আমাদের কি লব্ধির মান। এখন তোমাকে যদি বলে লব্ধির দিকটা কি হবে, লব্ধির দিকটা তুমি নির্ণয় করবে হচ্ছে tan alpha is equal to alpha মেথডে লব্ধির দিকটা মনে করো যার সাথে কোণ সে কি থাকবে, একা থাকবে। q sin alpha divided by q cos alpha। মনে করো আমি p এর সাথে কোণ নিচ্ছি, তো p plus q, ঠিক আছে, যার সাথে কোণ তার সাথে কি সে একা থাকবে। p plus q sin alpha divided by p plus q cos alpha। এখানে তুমি এই যে p এর মান বসাই দিবা, 5 এর মান বসাই দিবা, আর এখানে আমরা কি টা ধরলাম, এটা হচ্ছে এটার সাথে কোণ, কার সাথে কোণ, p এর সাথে কোণ। তাহলে আলফা মান কত, এই যে 60 ডিগ্রি বসাই দিলেই আমাদের থিটার মানটা আমরা পেয়ে যাব। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে এই লব্ধির ক্ষেত্রে। লব্ধির ক্ষেত্রে মনে করো ম্যাক্সিমাম কখন হবে, আর লব্ধিটা মানে দুইটা ভেক্টরের লব্ধি ম্যাক্সিমাম কখন হবে আর মিনিমাম কখন হবে। দেখো ম্যাক্সিমাম তখনই হবে যখন হচ্ছে p স্কয়ার p স্কয়ার এবং cos আলফার মানটা, এই cos আলফার মান যখন ম্যাক্সিমাম হবে তখনই হচ্ছে আমাদের কি হবে, লব্ধির মানটা সর্বোচ্চ হবে। এখন আলফার মান কত হইলে cos এর মান, cos এর মান কত, দেখো cos এর ম্যাক্সিমাম মান কত, cos কত ডিগ্রি মান ম্যাক্সিমাম হয়, cos এর যেই রেঞ্জটা থাকে সেটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে থাকে cos এর রেঞ্জটা, cos থেকে। তার মানে তার সর্বোচ্চ কোণ কখন হয়, 1। তাহলে সর্বোচ্চ যে মানটা এটা হচ্ছে 1। তাহলে 1টা কখন হবে, 1টা তখনই হবে যখন তোমার cos কত ডিগ্রি মান 1 হয়, cos 0 ডিগ্রি মান 1, ঠিক আছে, cos 0 ডিগ্রি মান। যেহেতু 90 মান শূন্য তাহলে cos 0 ডিগ্রি মান কত 1। তাহলে এখানে cos 0 বসালে 1 আসছে, তাহলে আসবে কি p স্কয়ার প্লাস 2 p স্কয়ার প্লাস 2p। এটা কার সাথে মিলে বলো তো, s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা বলতে পারবো p প্লাস q হোল স্কয়ার দিতে পারবো। এর পরে বলতে পারবো p প্লাস q। তাহলে ম্যাক্সিমাম যদি বলে জাস্ট দুইটা ভেক্টরকে যোগ করে দিও। কখন ম্যাক্সিমাম হবে, যখন তোমার দুইটা ভেক্টর একই সমান্তরালে বা একই দিকে কাজ করে তখন সেটা ম্যাক্সিমাম হবে। এখন কখন মিনিমাম হচ্ছে, মিনিমাম হবে যখন এই cos আলফা, আমরা এটাকে বললাম যে cos 0 মান 1 সর্বোচ্চ হইলে তখন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে।
আর যখন লব্ধির মানটা মিনিমাম হবে, যখন cos থিটার মানটা মিনিমাম হবে, cos থিটার মিনিমাম মানটা কি -1, -1, রাইট? এখন -1 কখন হয়? cos কত ডিগ্রি মান -1? cos 180 ডিগ্রি মান -1। অর্থাৎ দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে তাহলে সেটা হবে কি, তাহলে সেটা হবে মিনিমাম, তো তার লব্ধিটা হবে মিনিমাম, না মিনিমাম মান। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, cos 180 বসালে 2pq cos 180, cos 180 এর মান কত -1, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। মাইনাস যখন হয়ে যাবে তখন এটা কার সাথে মিলে যাচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আছে। তার মানে আমি বলতে পারবো p মাইনাস q হোল স্কয়ার। তাহলে কি আসছে, p মাইনাস q, অর্থাৎ তাদের বিয়োগফল, বড়টা থেকে ছোটটা মাইনাস করো। মনে করো 7 এবং 5 দেওয়া আছে, এদের সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত? সর্বোচ্চ মান হচ্ছে জাস্ট যোগ করে দিলাম 12 এখন। আর যদি সর্বনিম্ন বলে তাহলে 7 - 1, বড়টা থেকে ছোটটা লাগবে, ঠিক আছে? এটা হবে 2, ঠিক আছে? অনেক সময় প্রশ্ন আসে যে নিচের এটার লব্ধিটা কত হইতে পারে, বা এটার লব্ধি সর্বোচ্চ মান কত, বা রেঞ্জটা কত, এরকম প্রশ্ন আসলে তখন তুমি এই রেঞ্জটা বের করে আনসার করতে পারবে, আনসার করতে পারবে। তো এই ছিল ক্রাইটেরিয়া গুলো, লব্ধির মান সংক্রান্ত যে ম্যাথগুলো তোমরা দেখে নিও, আরো আমরা দাগানো বই দিয়ে দিব, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আরেকটা টপিক আছে এখানে, উপাংশের টপিকটা আছে, এখান থেকে তেমন কিছু প্রশ্ন আসে না, তারপরে হচ্ছে বলে দিই। উপাংশ থেকে আসে কিভাবে, মনে করো বললো যে কোন স্থানে এ অক্ষে এ একটা ভেক্টর যেটা হচ্ছে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, y অক্ষ বরাবর উপাংশের মান 3 হলে x অক্ষ বরাবর উপাংশের মান কত? হ্যাঁ, এরকম করে প্রশ্ন আসতে পারে। উপাংশের যে বিষয়টা, উপাংশ কি? উপাংশ হচ্ছে একটা ভেক্টরকে যত ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে উপাংশ। তারপর আমরা একটা 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 রেফারেন্স দেখি, x অক্ষ y অক্ষ। মনে করো একটা ভেক্টর আছে এইভাবে, এখন এই ভেক্টরটাকে দুইটা অংশ আমরা বিভক্ত করতে, লম্বা যোগ করতে পারি। একটা হচ্ছে এই ভেক্টরের এটা একটা পোরশন আছে, এখানে আরেকটা পোরশন আছে, দুইটা পোরশন আছে, x অক্ষের একটা পোরশন, y অক্ষের একটা পোরশন। তো x অক্ষের যেটা মনে করো সেটা কি হবে, এই যে এখানে একটা ত্রিভুজ চিন্তা করলে এটা চলে আসবে, হ্যাঁ, এই যে এতখানি এটা চলে আসবে তোমার এই, মনে করো এটার মান হচ্ছে 5, এটা আমরা যদি সূত্র প্রয়োগ করি, মনে করো এটা থিটা, তখন কি হবে, এ নাম তাহলে মনে করো ax ইকুয়াল টু এরকম, আমরা যদি sin থিটা মনে করো, sin থিটার ফর্মুলাটা ইউজ করি, হ্যাঁ, sin থিটা সমান কি হবে, এই sin থিটা সমান সাগরের লম্ব মানে লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, এই লম্বটা হচ্ছে এটা y বাই 5, তখন ওই y সমান হবে কি 5 sin y অক্ষ এটা, আর x অক্ষটা কি হবে, তাহলে x অক্ষ হবে 5 cos theta। এই x অক্ষ বরাবর যেদিকে মনে করো যেদিকে কোণ থাকবে সেদিকে এটা কথা আছে না, যেদিকে কোণ সেদিকে cos, আর যেদিকে যার সাথে কোণ তার সাথে কি cos বসাবো, এই যে যার সাথে কোণ তার সাথে cos, তার সাথে কোণ নাই তার সাথে কি বলবো sin বসাবো। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে, x অক্ষের সাথে আছে, x অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এই x অক্ষের সাথে আমরা যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল বসাবো, আর এখানে বলা আছে একটা প্রশ্ন আর কি, এখানে প্রশ্ন আসছে এই এককটা বলা আছে 3 একক, হ্যাঁ, তখন তাহলে কার সাথে আছে, x অক্ষের সাথে, তোমাকে বলছে কি y অক্ষের বা x অক্ষ বরাবর বলছে, তার মানে কি তুমি বলবা cos 30, হ্যাঁ, cos 30 আর হচ্ছে তোমার 3, তাহলে cos 30 এর মান হচ্ছে √3
তাহলে 3 রুট ক্যান্সেল। তো এই ছিল এটা ফাংশন রিলেটেড। আর কিছু প্রশ্ন এখানে আছে, আর কি আছে এখানে? আচ্ছা, নদী নৌকার ম্যাথ কিছু আছে। নদী নৌকার ম্যাথ, নদী নৌকার ম্যাথগুলোর মধ্যে বেশি কিছু একটা আসে না, দুইটা টাইপই আসে। একটা মনে করো আছে যে সোজাসুজি, হ্যাঁ সোজাসুজি নৌকা যদি সোজাসুজি পার হতে যাও, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পার হতে যাও, তাহলে কি হবে? তাহলে ফর্মুলা কি আসবে, মানে বা কিভাবে ধরতে, কিভাবে নৌকাটা যেতে হবে, স্রোতের বেগ কত হইতে হবে বা স্রোতের অ্যাঙ্গেলটা কিভাবে, এরকম একটা প্রশ্ন আছে। তো দেখো, সোজাসুজি পৌঁছাতে গেলে মাথায় রাখবা, যদি বলে তোমাকে সোজাসুজি, এত এলাবোরেট করা দরকার নাই, ডিরেক্ট হচ্ছে মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ ইউটা হচ্ছে তোমার নৌকার বেগ আর বিটা হচ্ছে স্রোতের বেগ, অর্থাৎ বড় বাই ছোট। এটা কি, সরি ছোট বাই বড়, ইউটা হচ্ছে স্রোতের বেগ আর বিটা হচ্ছে নৌকার বেগ, মানে বড় ছোট বাই বড়, সেটা ইকুয়াল টু এটা ছোট বাই বড় মাইনাস ছোট বাই বড়, ঠিক আছে? তখন তুমি অ্যাঙ্গেলটা নির্ণয় করতে পারবে, থিটা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস, জাস্ট মনে রাখো ছোট বাই বড়। এত কিছু মেডিকেল তো এত কিছু মনে থাকবে না, তো সেটা মনে রাখলেই হয়ে যাবে। ছোট বড় বলতে হচ্ছে যখন তুমি দেখবা যে ব্যাগটা নৌকার ব্যাগ অথবা মনে করো আছে বড় বড় ব্যাগ যেটা, এটা হচ্ছে নৌকার ব্যাগ, মনে করো 5, হ্যাঁ কিলোমিটার, 5 কিলোমিটার পার আওয়ার। তারপর ছোট যেটা স্রোতের ব্যাগ মনে করো 2 আছে, তখন তুমি ছোট বাই বড় বলতে -2/5 আর এখানে কত দিবে। অথবা প্রশ্ন আসে এরকম যে 5 থেকে উপরে এবার বাই 10, ম্যাক্সিমাম টাইম দেখা যায় 120 ডিগ্রি। তো এই ছিল এটা। আর আরেকটা প্রশ্ন আছে কি, হ্যাঁ এরকম প্রশ্নই আছে। তো এই ছিল আজকের ভেক্টরের। আর কিছু কয়েকটা গ্রেডিয়েন্টস আছে, যেমন এই যে বললাম না কার্ড গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে কার্ড, তারপর হচ্ছে ভেক্টর অপারেটর নেবলা, হ্যাঁ এগুলা একটু দেখা লাগবে ওদের, এগুলো একটু দেখতে হবে তোমাদের। তো বলে দিই, গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে মনে করো আগে নেবলাটা কি? নেবলাটা হচ্ছে তোমার আংশিক একটা অপারেটর, নেবলা জাস্ট একটা অপারেটর, হ্যাঁ সেটাই, সে শুধু হচ্ছে আংশিক একটা অপারেটর। আর তারপর হচ্ছে আমাদের ডাইভারজেন্স কার্ল, হ্যাঁ এগুলো থাকবে। ডাইভারজেন্স কার্ল কি? ডাইভারজেন্স হচ্ছে তোমার কোন একটা, এই যে ভেক্টরের ডাইভারজেন্স, মনে করো এই ভেক্টরের ডাইভারজেন্সটা আসলে কি হবে? ডাইভারজেন্স অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে নেবলা ডট অর্থাৎ ডট গুণফল, এটা হচ্ছে ডাইভারজেন্স। কারণ ডাইভারজেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সে হবে সলিনয়েড, হ্যাঁ আর ডাইভারজেন্স যদি একটু পজিটিভ হয় তাহলে সে কি হবে? ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, হ্যাঁ ডাইভারজেন্স আসলে কি নির্দেশ করে? ডাইভারজেন্স নির্দেশ করে যে কতটুকু ফ্লাক্স কোনো বিন্দুতে অপসরিত হচ্ছে বা কোনো বিন্দু থেকে মানে ছড়িয়ে পড়তেছে, অথবা কোনো বিন্দুতে আইসা কি করতেছে, মানে অ্যাটাচ করতেছে আর কি, ড্রেন করতেছে, এটাই বোঝায় আর কি আয়তনের বিষয়। যখন ধনাত্মক হবে তখন কি হবে? মনে করো ডাইভারজেন্স পজিটিভ, জিরো থাকলে তো বললাম ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে কি হবে? এটার সমান যদি জিরো হয় তখন হবে সলিনয়েড। আর যদি জিরো না হয়, মনে করো পজিটিভ হলে, পজিটিভ হলে তার এই যে তরলটা থাকবে এই তরলের আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি বলতো? আমরা জানি কি রো ইকুয়াল টু এম বাই ভি, হ্যাঁ তাহলে আয়তন বৃদ্ধি পেলে অবশ্যই রোটা কি হবে? কমবে, তাহলে ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে যাবে, আয়তন বৃদ্ধি পাবে এবং কি হবে? এবং সে ঘনত্ব বৃদ্ধি পাবে, রোটা কমে যাবে, তারপর হচ্ছে তোমার এটা যেহেতু আয়তন বেড়ে গেছে ঘনত্ব কমে গেছে, তাহলে আয়তন বেড়ে যাওয়ার কারণে মনে হবে যে এটা আসলে ছড়িয়ে পড়তেছে, হ্যাঁ আর নেগেটিভ যদি হয় তাহলে সেটা হবে আয়তন কমে যাবে, রো বেড়ে যাবে এবং সেটা কি হবে? এক পয়েন্টে আসে মিলিত হবে, এরকম মনে হবে, ঠিক আছে? আর কার্লের ক্ষেত্রে একটা কথা আছে যে কার্ল
কার কি, কার হচ্ছে তোমার মনে করো কার কে, এ ভেক্টরের কার হচ্ছে এই নেবলা, নেবলা অপারেটর যেটা, এই অপারেটরটা কে নামকরণ করেন বা আবিষ্কার করেন সেটা হচ্ছে হ্যামিল্টন। এটা বইয়ে আছে, তুমি দেখে নিবা, এটা ইম্পর্টেন্ট আছে। তো এটা ক্রস গুণফল। তাহলে ডাইভারজেন্স এ যেটা, এটা ছিল স্কেলার, স্কেলার রাশি। আমার গ্রেডিয়েন্ট একটা আছে, এই গ্রেডিয়েন্টটা হচ্ছে তোমার, এই গ্রেডিয়েন্ট এ ভেক্টর যদি বলি তাহলে গ্রেডিয়েন্টটা হচ্ছে নেবলা এর সাথে কোনো একটা স্কেলার রাশি গুণিত, নেবলা ইনটু 5, মানে জাস্ট একটা স্কেলার রাশি, মনে করো 5 বা 3 এরকম। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটাও একটা ভেক্টর রাশি হয়, আবার কার্ল যেটা এটাও একটা ভেক্টর রাশি। তো ডাইভারজেন্স একটা স্কেলার রাশি। প্রথমেই কিন্তু আমরা বলে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে দেখো কার্ল কি, কার্ল হচ্ছে নেবলা এবং যে কোনো একটা ভেক্টরের ক্রস গুণফল। তো এই যে কার্ল, এই কার্লটা যখন শূন্য হবে, মানে যদি কোনো সময় শূন্য হয় তাহলে কার্লটা নির্দেশ করে যে ভেক্টরটা কি গুণনশীল না অগুণনশীল। যখন যদি তোমার 0 হবে তখন সেটা হবে অগুণনশীল, আর যদি 0 না হয় অর্থাৎ একটা মান থাকে তাহলে সেটা হবে গুণনশীল। আরো কিছু বৈশিষ্ট্য এখানে দেখবা তোমরা হচ্ছে এই সেকশনে বা আমরা যে দাগানো বইটা দিব ওইখান থেকে পড়ে নিবা। হ্যাঁ, আজকে মনে করো আমি চেষ্টা করি যতটুকু পারা যায় চেষ্টা করেছি তোমাদের ভেক্টরটা শেষ করে দেওয়া, মেডিকেলে কিভাবে প্রশ্ন আসে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। আর আজকে এতটুকুই থাকুক, আর তোমরা হচ্ছে দাগানো বইটা দেখে নিবা, আমরা দিয়ে দিব আজকেই। আজকে এতটুকুই থাকুক, সুস্থ থাকুন সবাই, আসসালামু আলাইকুম।